নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন, সিন্ডিকেটে বাজারে অস্থিরতা তৈরি করছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিএনপি নেতাদের। সাধারণ মানুষ আজকে অত্যন্ত অসুবিধার মধ্যে আছে যে দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে। জলবায়ু সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। কাল স্কটল্যান্ডের গ্লাসগোতে সাইডলাইনে বৈঠকে বক্তব্য রাখবেন তিনি। ডিজেল ও ফার্নেস অয়েলে মাসে 600 কোটি টাকা লোকসান, দাম বাড়াতে চায় বিপিসি। ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষ, বলছেন অর্থনীতিবিদরা। অন্তত ডিজেল এবং কেরোসিনের দামটা যেন না বাড়ে সেই লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে, কারণ কেরোসিন দরিদ্র মানুষ ব্যবহার করে আর ডিজেলের ব্যবহার হয় পাবলিক ট্রান্সপোর্টে সবচেয়ে বেশি। পরিমণির মামলায় বারবার রিমান্ড মঞ্জুর করায় 2 বিচারকের হাইকোর্টে ক্ষমা প্রার্থনা। মুচলেখা দিয়ে জামিন পেলেন ক্রিকেটার নাসির, তামিমা সহ 3 জন। নথি গায়েবের তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিআইডির ক্রাইম সিন ইউনিট খতিয়ে দেখছে বিভিন্ন বিষয়ে, নেওয়া হচ্ছে আঙ্গুলের ছাপ। বিনামূল্যে আর ইএফডি দেবে না এনবিআর, নিজের টাকায় কিনে ব্যবহার করতে হবে ব্যবসায়ীদের। ভ্যাট আদায় নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা। 2 পরাশক্তির লড়াইয়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড। আজ প্রথম জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। পুরো খবরে যাচ্ছি। সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে ক্ষমতাসীনদের মদতপুষ্টরা, এই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলছেন, দাম কমাতে কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছে না সরকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, ক্ষমতার লোভে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার। নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্রের করা হচ্ছে। বলেন, এই সরকারের অধীনে আর কোনো ভোটে যাবে না বিএনপি। অভিযোগ, সরকার পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে আর দায় চাপাচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপর। মির্জা আব্বাস আরও বলেন, এই সরকারের বিদায় নিশ্চিত করতে না পারলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান বিএনপির এই নেতা। বাজারে তো কোনো খাদ্যদ্রব্যের অভাব নাই, কিন্তু টাকার পরিমাণটা বেশি। তো হঠাৎ করে দামটা বেড়ে গেল কেন? সাধারণ মানুষ আজকে অত্যন্ত অসুবিধার মধ্যে আছে যে দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে। এই সরকার ভোটের কথা ভাবে না, ভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী, সশস্ত্র প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠান দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকবেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 সপ্তাহের রাষ্ট্রীয় সফরে কোপ ছাড়াও আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী। সকাল 9:20 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি স্থানীয় সময় বেলা 3:45টায় স্কটল্যান্ডের গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। গ্লাসগোতে সোমবার সকালে প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে সিএমভি কমনওয়েলথ হাই লেভেল প্যানেল ডিসকাশন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক একটি সাইডলাইন ইভেন্টে যোগ দেবেন। শেখ হাসিনা কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে বৈঠক করবেন। তিনি ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার এবং ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন। লাভের সময় দাম না কমালেও লোকসান হয়, এখন তেলের দাম বাড়াতে চায় পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। যুক্তি, ডিজেল আর ফার্নেস অয়েলই দৈনিক লোকসান 20 কোটি টাকা। শঙ্কা, ভারতের চেয়ে ডিজেলের দাম অনেক কম হয়, পাচার হয়ে যেতে পারে জ্বালানি তেল। আর অর্থনীতিবিদরা বলছেন, কেরোসিন ও ডিজেলের দাম বাড়ালে দারুণ ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। মাহফুজ বিশুর রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $100 ছুঁই ছুঁই। মাস 6 আগেও এই দাম ছিল $60 মতো। 2 বছরের স্থবিরতা কাটিয়ে করোনা পরবর্তী বিশ্বে সব জ্বালানির দাম বাড়তে পারে আরও। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের যে মতামত এখন, তাতে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি 2023 পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমন বাস্তবতায় টানা 5-6 বছর অস্বাভাবিক মুনাফা করা বিপিসি আবারও ক্ষতির মুখে। প্রতি লিটার ডিজেলে
14 আর ফার্নেস অয়েলে 5 টাকার মতো লোকসান হচ্ছে তাদের। তার মানে তেল বেচে মাসে ফের 500-600 কোটি টাকা লোকসানে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। প্রতিদিন প্রায় 20 কোটি টাকার উপরে আমাদের দুইটা পণ্যেরই লস হচ্ছে, একটা হলো ডিজেল আর একটা হলো ফার্নেস অয়েল। সরকারের নীতি নির্ধারকদের নজরেও এটা আনা হচ্ছে। আমরা এখন যেভাবে সরকার নির্দেশনা দিবে সেই অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। এ অবস্থায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয়ের ক্ষমতা চাই পেট্রোলিয়াম কর্পোরেশন। বলছে ভারতে 1 লিটার ডিজেল যে দামে বিক্রি হচ্ছে তা বাংলাদেশের চেয়ে 53 টাকা বেশি। এমন অবস্থায় বাড়ছে তেল পাচারের শঙ্কা। এই পার্থক্যটা আমাদের জন্য একটু একটা ভীতির কারণ হয়ে যাচ্ছে। আমরা সকল যারা এজেন্সি আছে, বিভিন্ন সীমান্তবর্তী জেলা প্রশাসক এবং সেই সাথে বিভিন্ন সীমান্তবর্তী বাহিনী আমাদের যারা আছে বিজিবি, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে যাতে সীমান্ত দিয়ে কোনোভাবে এই জ্বালানি তেল পাচার না হতে পারে। কেরোসিন ও ডিজেলের দাম বাড়লে তার নেতিবাচক প্রভাব যে সব ক্ষেত্রেই পড়বে সে বিষয়ে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। তেলের দাম বৃদ্ধি যেহেতু আগামী 2 বছর বাড়তির দিকে থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে, সেটাকে মাথায় রেখে অন্তত ডিজেল এবং কেরোসিনের দামটা যেন না বাড়ে সেই লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে। কারণ কেরোসিন দরিদ্র মানুষ ব্যবহার করে আর ডিজেলের ব্যবহার হয় পাবলিক ট্রান্সপোর্টে সবচেয়ে বেশি। সংকট সমাধানে আন্তর্জাতিক বাজারে দাম কম থাকা অবস্থায় অটোমেশন পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছিল বিশ্বব্যাংক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মাদক মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির বারবার রিমান্ড মঞ্জুর করার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিচারিক আদালতের 2 বিচারক। সকালে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাহিদ সরোয়ার কাজলের বেঞ্চে তারা ক্ষমা প্রার্থনা করেন। আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। চিত্রনায়িকা পরিমণিকে 2য় ও 3য় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া 2 বিচারককে আদালতে তলব করা হয়েছিল। মুচলেকা দিয়ে জামিন পেলেন ক্রিকেটার নাসির, তামিমা সহ 3 জন। সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে এই আদেশ দেওয়া হয়। আগের স্বামীকে তালাক না দিয়েই তামিমা নাসিরকে বিয়ে করার অভিযোগে এই মামলাটি হয়। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তাদের সাথে তামিমা সুলতানার মা সুমি আক্তারও আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। গত 30 সেপ্টেম্বর নাসির হোসেন, তামিমা সুলতানা ও তার মা সুমি আক্তারকে আজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই দিন নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। নাসির, তামিমা সহ 3 আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান। এরপর মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মোহাম্মদ রাকিব হাসানের পক্ষে তার আইনজীবী ইশরাত জাহান 3 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত তাদের 31 অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন। গত 24 ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলা করেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, অবশ্যই ভালো লাগতেছে জামিন পেয়ে। 16 সালে তালাক দিয়েছেন এবং তালাক যথারীতি আপনার এটা রেজিস্ট্রি হয়েছে, কার্যকর হয়েছে, বাট এটা পোস্টাল যেটা এটা ঠিক মতন তার স্বামী বলতেছেন এটা সার্ভ হয় নাই। এই সার্ভের দায়িত্ব এটা তনিমান নয়। এই তামিমার কোনো এখানে কোনো তার অপরাধ ছিল না। ডাক বিভাগের যে রসিদ দেখিয়েছে, সিল দেখিয়েছে যে এর মাধ্যমে এই ডিভোর্সের নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়েছে, রাকিবের কাছে গিয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ডাক বিভাগ জানালো এরকম কোনো রসিদ তারা কখনো ইস্যু করেইনি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 17 নথি গায়েবের বিষয়ে তদন্ত শুরু করেছে সিআইডির ক্রাইম সিন। বেলা 12টার দিকে মন্ত্রণালয়ের নিচতলায় 29 নম্বর কক্ষে অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসাইন ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য উপাত্ত সংগ্রহ শুরু হয়। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিট সবার আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন। অন্তত 13 জনের আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এর আগে 17টি নথি হারানোর ঘটনায় গত বৃহস্পতিবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলিনুর জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এছাড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলমকে প্রধান করে একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। খোয়া যাওয়া নথির মধ্যে আছে বিভিন্ন মেডিকেল কলেজের ক্রয় সংক্রান্ত ও একাধিক প্রকল্পের তথ্য। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন, তার কাছেই সরাসরি যাচ্ছি। স্বপন, ক্রাইম সিন ইউনিটের যেই তথ্য সংগ্রহ চলছে সেটি কোন পর্যায়ে আছে, আর কোনো নতুন তথ্য কি আপনার কাছে আছে?
আচ্ছা, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রাইম সিনের যে সিআইডি টিম তারা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা বিভাগের যেই তিনজনকে সন্দেহভাজন হিসেবে তারা দেখছে মনে করছে সেই তিনজনকে তারা আটক করে সিআইডির যে গাড়ি সেই গাড়িতে তারা উঠিয়েছে। তিনজন না, এখানে আমরা চারজন দেখছি। এর মধ্যে আয়েশা সিদ্দিকী নামে একজন 60 মুদ্রাক্ষরিক আছেন, জোসেফ নামে আরেকজন 60 মুদ্রাক্ষরিক আছেন। তাদের যে রুম স্বাস্থ্য শিক্ষা বিভাগের সেই রুমের 29 নম্বর রুম থেকেই মূলত স্বাস্থ্য শিক্ষা বিভাগের 17টি যে নথি সেটি গায়েব হয়েছে বুধবারে মূলত। আর স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে শাহবাগ থানায় জিডি করা হয়েছিল বৃহস্পতিবারে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য শিক্ষা বিভাগের যে চারজন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা আছে তাদেরকে সিআইডি আটক করে সন্দেহভাজন হিসেবে তাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং এর আগে এসপি কামরুজ্জামান সিআইডির উনি যেটি বলেছিলেন যে তারা যে ছায়া তদন্ত করছেন সেই ছায়া তদন্তের অংশ হিসেবেই মূলত তাদেরকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেকে এখানে 13 জন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে 13 জনকে আসলে গ্রেফতার মানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের আঙুলের ছাপ, হাতের ছাপ নেওয়া হয়েছে এবং তাদের যে ছবি সেই ছবিও তোলা হয়েছে। এর ভিত্তিতে তারা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর 4 জনকে আটক করেছেন। এই 4 জনের মধ্যে 2 জন 60 মুদ্রাক্ষরিক, একজন হলো আয়েশা সিদ্দিকা আর একজন জোসেফ, আরও 2 জন সিনিয়র যে কর্মচারী আছেন তাদেরকে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সিআইডির গাড়ি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের যিনি সিআইডির এসপি কামরুজ্জামান তিনি আমাদের জানিয়েছেন যে তারা ছায়া তদন্ত করছেন। এখনো আসলে স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে কোনো মামলা হয় নাই, তারা জিডির ভিত্তিতে আসলে ছায়া তদন্ত করছে এবং এর ভিত্তিতেই তারা হলো মামলা হলে তারা হলো পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে আমাদের জানিয়েছে। তৌহিদ। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েব প্রসঙ্গে। আগামীকাল থেকে ঢাকা মহানগরী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষার্থীদের সঠিক ফরম্যাটের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন কোন কেন্দ্রে শিক্ষার্থীরা টিকা নেবে তা রেজিস্ট্রেশনের সময় দেওয়া মোবাইল নম্বরে মেসেজ জানিয়ে দেওয়া হবে। কোনো কারণে যদি সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন না হয় তাহলে তাদের সঠিক তথ্য আগের নির্দেশনা অনুযায়ী সঠিক ফরম্যাটে এক্সেল ফাইলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে। ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিরোধী দল হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই কোনো ইতিবাচক কর্মসূচি। বলেন, ভুল থেকে শিক্ষা নিতে না পারে বিএনপির বড় ব্যর্থতা। গত 1 যুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও তারা দেখতে পায়নি। হটকারী রাজনীতি ও ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। রাজধানী সায়েদাবাদ, মণিপুরি পাড়াসহ 4টি এলাকা থেকে অবৈধ ওয়াকিটকি, ওয়্যারলেস সেট ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি সহ 5 জনকে আটক করেছে র্যাব। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন র্যাব 10-এর অধিনায়ক মাহফুজুর রহমান। তিনি জানান, চক্রটি কালো রঙের এসব ওয়াকিটকি বিটিআরসির অনুমোদন না নিয়ে আমদানি ও বিক্রয় করে আসছিল। কালো রঙের এসব সেট শুধুমাত্র সরকারি সংস্থা ব্যবহার করতে পারে। র্যাব মনে করছে চক্রটি অপরাধীদের কাছে ওয়াকিটকি বিক্রি করে থাকতে পারে। সম্প্রতি ওয়াকিটকি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ হয়ে আসছে, তাই যেসব প্রতিষ্ঠান এসব ওয়াকিটকির ব্যবসা করছেন তাদের অনুমোদন নেওয়ার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষ যারা পুলিশ, র্যাব বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের কাছে এই ধরনের কালো সেট দেখে অভ্যস্ত। একজন যদি বেসরকারি কোনো ব্যক্তি বা কোনো অপরাধী এই ধরনের ওয়াকিটকি সেট ব্যবহার করেন, সেক্ষেত্রে মানুষ কিন্তু ভয়ও অনেক ক্ষেত্রে তার পরিচয় চ্যালেঞ্জ করেন না বা জিজ্ঞাসাবাদ করেন না। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি স্বল্পতার সাথে সাথে যানবাহনের চাপ অব্যাহত আছে। এতে কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছে পারাপার। সকাল থেকেই পারাপারের অপেক্ষায় কয়েকশো গাড়ি। যানজট ছড়িয়ে পড়েছে অন্তত 7 কিলোমিটার এলাকা জুড়ে। দীর্ঘ সময় ধরে ঘাটে আটকে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বিপাকে পড়েছেন পণ্যবাহী ট্রাক চালকরা। পাটুরিয়া ঘাটে ফেরি ডুবির ঘটনায় উদ্ধার অভিযান কার্যত শেষ। এখনও অনিশ্চয়তায় ফেরি তোলার বিষয়টি। বিআইডব্লিউটিএ জানিয়েছে, শনিবার পর্যন্ত 4 দিনের অভিযানে 14টি ট্রাক ও কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে 4টি মোটরসাইকেল। তবে এক চালকের দাবির প্রেক্ষিতে তার মোটরসাইকেলের খোঁজে তৎপরতা চালানো হবে। ডুবে যাওয়া ফেরি
প্রকল্পটি টেনে তুলতে হামজা রুস্তমের ক্ষমতায় না থাকায় বেসরকারিভাবে কোনো সংস্থার সাথে সমন্বয়ের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। গেল বুধবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পণ্যবাহী যানবাহন ও মোটরসাইকেল সহ বেশ কিছু গাড়ি নিয়ে ডুবে যায় ফেরি শাহ আমানত। আজ থেকে গ্লাসগোতে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26। চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট ছাড়া যোগ দিচ্ছেন শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান, সংস্থাগুলোর পরিচালক ও মহাসচিব। কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার নেট জিরো প্রকল্প বাস্তবায়নই সবার মূল লক্ষ্য। একই সাথে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখাও চ্যালেঞ্জ। জাতিসংঘ বারবারই সতর্ক করছে, ধনী দেশগুলোর জন্য এটাই প্রতিশ্রুতি পূরণের শেষ সুযোগ। অন্যথায় চলতি শতাব্দীতেই পৃথিবীর তাপমাত্রা বাড়বে 2.7 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে দ্রুত হারে বরফ গলবে, ডুবে যাবে অপেক্ষাকৃত নিচু এবং দরিদ্র দেশগুলো। উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালনা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার বক্তব্য, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতারা সম্মতি না দিলে দেখা দেবে জটিল ভূ রাজনৈতিক সমস্যা। বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে উদাহরণ তৈরি করল পাকিস্তান। দেশটির প্রেসিডেন্ট বাসভবন এখন শতভাগ সবুজায়ন, যা বিশ্বে প্রথম। শুধু তাই নয়, রয়েছে সোলার প্যানেলও, যার মাধ্যমে উৎপন্ন হওয়া বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে গোটা ভবনে। বলা হচ্ছে, পাক প্রেসিডেন্ট প্রাসাদ থেকে ক্ষতিকর কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। ইসলামাবাদে নয়নাভিরাম এই দৃশ্য পাকিস্তান প্রেসিডেন্ট প্যালেসের। যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এ যেন ছায়াঘেরা বনানীর কোলে একখণ্ড শুভ্র প্রাসাদ। প্যালেস এলাকায় 2 বছরে রোপণ করা হয়েছে 15,000-এর বেশি গাছ। শতভাগ সবুজায়নে মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। শুধু তাই নয়, রয়েছে গ্রিন এনার্জির ব্যবস্থাও। ভবনের ছাদেই বসানো আছে সোলার প্যানেল। সূর্য থেকে সরাসরি উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ। এতে প্রতি বছর সাশ্রয় হচ্ছে 8 কোটি রুপি। শতভাগ সবুজ আমাদের প্রেসিডেন্ট বাসভবন, যা বিশ্বের মধ্যে প্রথম। এখন এখান থেকে কোনো ক্ষতিকর কার্বন নিঃসরণ হয় না, কারণ আমরা শুরু থেকেই গাছের প্রতি আলাদা গুরুত্ব দিয়ে আসছি। গাছ যেন না কাটতে হয়, এজন্য সোলার প্যানেল বসানোর পরিকল্পনা পর্যন্ত পরিবর্তন করেছি। পাকিস্তানের এমন অর্জনকে অনন্য উদাহরণ বলছেন বিশেষজ্ঞরা। শুধু প্রেসিডেন্ট প্যালেসই নয়, সব ক্ষেত্রেই ক্ষতিকর কার্বন নিঃসরণের মাত্রা কমানোর পরামর্শ তাদের। প্রথম হিসেবে অবশ্যই এটি অনন্য এক মাইল ফলক। পাকিস্তান তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে সার্টিফিকেট অর্জন করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। আশা করছি আগামীতে আরো বড় পরিকল্পনা করবে তারা। এডিবি ও বিশ্বব্যাংকের তথ্য বলছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতির ঝুঁকিতে থাকা শীর্ষ 10 দেশের মধ্যে অন্যতম পাকিস্তান। এমন সবুজ প্যালেস হতে পারে অনেক দেশের জন্য অনুপ্রেরণা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ব্যবসায়ীদের এখন থেকে নিজ অর্থে ভ্যাট হিসাব যন্ত্র ইএফডি কিনতে হবে। বিনামূল্যে আর সরবরাহ করবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ইএফডি ব্যবহার না করলে আইনগত ব্যবস্থাও নিতে পারবে সংস্থাটি। তবে ব্যবসায়ীরা বলছেন, বিনামূল্যে দিয়েও যেখানে খুব একটা লাভ হয়নি, সেখানে নিজের টাকায় যন্ত্র কিনে ব্যবহার নিশ্চিত করা কঠিন। লেনদেন তথ্য সংরক্ষণ করা গেলে ব্যবসার পরিধি জানা সম্ভব। এজন্য ব্যবসা প্রতিষ্ঠানে সংযোজন করা হচ্ছে হিসাব যন্ত্র, ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা ইএফডি। এনবিআরের সার্ভারে যুক্ত থাকবে এই যন্ত্র, তাই বিক্রির তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাবে নিয়ন্ত্রক এই সংস্থা। মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি রোধ করাই মূল উদ্দেশ্য। এনবিআরের তরফ থেকে এতদিন এই যন্ত্র বিনামূল্যে দেয়া হলেও এখন থাকছে না সেই সুযোগ। এনবিআর বলছে, ব্যবসায়ীদেরকেই কিনতে হবে ইএফডি, কিন্তু এমন সিদ্ধান্ত কতটা বাস্তবায়ন সম্ভব? আপনি একটা ফ্ল্যাট কিনলে মিনিমাম 2 লাখ টাকার টাইল স্যানিটারি লাগবে। 2 লাখ টাকার টাইল স্যানিটারির সাথে আপনি 10,000 টাকা ভ্যাট দেবেন, মানে বিরাট একটা ভলিউম। আপনি খাবারের দোকানে যাবেন, 100 টাকা হলে আপনি 15 টাকা ভ্যাট দেবেন, মানুষ টের পাবে না। যখনই আমি 10,000 টাকা একটা লোড চাপিয়ে দিব, তখন কিন্তু সে যেখানে না দিয়ে পারবে সে সেখানে যাওয়ার চেষ্টা করবে। আমার এই 20,000 ব্যবসায়ীকে অ্যাট এ টাইমে যতক্ষণ পর্যন্ত ইএফডি মেশিন দেওয়া সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত ইএফডি মেশিন আমরা কেনা ঠিক হবে না, কেনা সম্ভব হবে না, এবং যে কিনবে সে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইএফডি কেনার জন্য কিস্তির সুবিধা নিশ্চিত করেছে এনবিআর। তবে ব্যবসায়ীদের দাবি, নিজেদের উদ্যোগে কেনার ব্যবস্থা করলে ব্যয় সাশ্রয় সম্ভব। আমার টোটাল টাইল স্যানিটারি সেক্টরের জন্য 20,000 মেশিন আমরা নিজেরা
সবার থেকে টাকা নিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসবো, আমার একটা মেশিনে 6,000 6,500 টাকা কস্টিং পড়ে। 20,000 টাকা মেশিন কেনা সম্ভব না। 20,000 টাকা মেশিন কিনলেও কতজনই কিনবে, সবাইকে এনশিওর করতে হবে এটা। 2019 সালে ভ্যাট আইন চালুর পর এ পর্যন্ত মাত্র 3,500টি ইএফডি স্থাপন করতে পেরেছে এনবিআর। এই যন্ত্র ব্যবহারে অনীহা এবং সরবরাহে বিঘ্ন ঘটায় তৈরি হয়েছে সংকট। এই ডিভাইসের দাম যদি 10,000 টাকার উপরে হয়, খুচরো মাঝারি ছোট ছোট যে দোকানগুলো আছে, এই পাড়ায় মহল্লায় গলিতে যে ছোট ছোট যে দোকানগুলো আছে, ওদের জন্য কিন্তু 10,000 টাকা কিন্তু পে করা অনেক হয়ে যাবে। তবে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে অটোমেশনের বিকল্প নেই। এক্ষেত্রে দরকার সঠিক কর্মপরিকল্পনা। অটোমেশন অব দি ট্যাক্স সিস্টেম, সেখানে কর নীতিও লাগবে, প্রশাসনকেও অটোমেট করতে হবে। এটা হলেই দেখবেন আপনার ওই যে রাজস্ব অনেক বেড়ে যায়। এনবিআর বলছে ইএফডি এবং এসডিসি যন্ত্র ব্যবহার না করা হলে আইনগত ব্যবস্থা নেবে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ফেসবুক, গুগল, মাইক্রোসফট ও অ্যামাজন এই 4 টেক জায়ান্ট চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর মাসে ভ্যাট জমা দিয়েছে 25 কোটি টাকা। এর মধ্যে ফেসবুক 12 কোটি এবং অন্য 3 টেক জায়ান্ট কোম্পানি দিয়েছে 13 কোটি টাকা। এই 4টি প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্নের তথ্য থেকে এগুলো জানা গেছে। চলতি বছরের প্রথম 4 মাসে বাংলাদেশে ফেসবুকে ব্যবসার পরিমাণ ছিল 210 কোটি টাকা। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্য 3 টেক জায়ান্ট কোম্পানি ব্যবসা করে 160 কোটি টাকার। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারের থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে এই 4টি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে। স্থানীয় এজেন্টের মাধ্যমে রিটার্ন জমা দেয় প্রতিষ্ঠানগুলো। এসব কোম্পানির সেবার উপর 15% হারে কর ধার্য করা হয়েছে। রাষ্ট্রীয় সম্মাননায় চিরনিদ্রায় শায়িত হলেন কান্নাড়া সুপারস্টার পুনিত রাজকুমার। রোববার পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফিল্ম সিটির শ্রী কান্তেরাবা স্টুডিওতে সম্পন্ন হয় তার অন্ত্যেষ্টিক্রিয়া। শেষ বিদায় জানাতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোমাই। শেষকৃত্যের আচারও পালন করেন এই নেতা। পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। শেষ বিদায় জানাতে স্টুডিওতে আসেন তার সহকর্মীরাও। এদিকে প্রিয় তারকাকে শেষবার দেখতে জমায়েত হন হাজারো ভক্ত শুভাকাঙ্ক্ষী। সড়কে, আশপাশের ভবনের ছাদে, এমনকি গাছে উঠে পড়েন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার জিমে শরীরচর্চার সময় হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন এই তারকা। পরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি মারা যান। দর্শক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের 17টি নথি গায়েবের তদন্তে সচিবালয়ে গেছে সিআইডি ক্রাইম সিন ইউনিট। সেই খবর আমরা আপনাদেরকে এর আগে জানিয়েছি। এই বিষয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বাস্থ্য সচিব। সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। স্পটে গিয়েছে, আমাদের অতিরিক্ত সচিবরা আমার সাথে ছিল। সাথে সাথে আমি পুলিশকে খবর দিলাম, এডিসি সহ আরও 2জন কর্মকর্তা আমাদের এখানে আসছে। তারা বিষয়গুলো দেখেছেন। দেখার পরে আমি তাৎক্ষণিকভাবে ওই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে অবহিত করি, মাননীয় আমাদের ক্যাবিনেট সচিব মহোদয়কে অবহিত করি এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই সময়ের মধ্যেই, আমি মিটিংয়ে যখন ছিলাম ওই সময়ের মধ্যেই জিডি করার কার্যক্রম তারা সম্পন্ন করেছে। আর এর বাইরে আমি ওই সিআইডিকে অনুরোধ করি যে বিষয়টা টেক আপ করার জন্য, যাতে আমাদের যেহেতু এটা বিষয়টা ঘটে গেছে, এটা তো আমাদের উদ্ধার করতে হবে, যেভাবে হোক যারা এর সাথে জড়িত এটা খুঁজে বের করতে হবে যে কীভাবে হলো, কখন হলো। এটাই ছিল আমাদের মূল বিষয়। এখন তারা টেক আপ করেছে, তারা তদন্ত করছে, আমাদের অফিসাররা সার্বিক সহযোগিতা প্রদান করছে। এর মধ্যে আপনারা শুনেছেন যে আমরা অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটিও তারা কাজ শুরু করেছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এ বিষয়ে একটা তথ্য আমরা জানতে পারবো যে কারা কিভাবে এই কাজটা করেছে, কেন করেছে। 3 সদস্য। এটা অতিরিক্ত সচিব প্রশাসন মোহাম্মদ শাহ আলম, সে সভাপতি, আর একজন জয়েন্ট সেক্রেটারি আছে নাম আহসানুল কবির, আর একজন উপসচিব আছে জনাব আব্দুল কাদের। তার সাথে আমি আরেকজন উপসচিবকে ইনক্লুড করেছি। এর মধ্যে সংসদে আদেশ দেওয়া হয়েছে, সে হলো আমাদের মল্লিকা, উপসচিব মল্লিকা, তাকেও এই কমিটিতে দেওয়া হয়েছে। না, এটা তো তদন্তাধীন আছে।
এখন এইটার প্রোগ্রেসটা জানার পরে আমরা তাদের ফিডব্যাকটা নিয়ে তার পরবর্তী স্টেপ নেওয়া হবে। এই মুহূর্তে আমি এই বিষয়ে এখন কমেন্ট করতে চাই না, কারণ তদন্ত যেহেতু হচ্ছে। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। আমাদের সাথেই থাকুন।